সেটা ওই 20 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, এটি আমাদের সংবিধানে ওই যে বলা আছে আর্টিকেল 35 সাব ক্লজ 3-তে, যেটা বলা হচ্ছে যে রাষ্ট্র কোনো বিচার প্রক্রিয়াটা মানে দ্রুত এবং ইম্পার্শিয়াল ভাবে রাষ্ট্র এইটা বিচার করবে। এবং হত্যা এবং ধর্ষণ, যদি কোনো সেনা সদস্য হত্যা এবং ধর্ষণ যদি অভিযুক্ত হয়, এই দুইটার বিচার সেনা আইনে করা যাবে না। দিস ইজ দ্য জেনারেল প্রিন্সিপাল। এদের বিচার হবে সিভিল আদালতে বা ক্রিমিনাল আদালতে। সেনা আইনে ওই যে বিচার হয়েছিল, ট্রায়াল হয়েছিল, এবং 12 জন সামরিক কর্মকর্তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদেরকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাহলে জিয়া হত্যাকাণ্ডের যে বিচার হয় নাই, এটা আপনাকে কে বলেছে? এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে জিয়া তো হত্যাকাণ্ড হয়েছে, তাহলে এই যে হত্যাকাণ্ডের একটা মামলা রুজু হয় না কেন? এই ইস্যু হলো 4টা। আমি যদি ভুলে যাই আপনি আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন। আমি 4টা ইস্যু অবশ্যই আমি মনে করি যে আমাদের ডক্টর সিনা এম এ সাইদ 2টা বিষয়ে আলোচনা করেছে। আমি মনে করি এটা রেসপন্স করা উচিত একজন আইনজ্ঞ হিসেবে। একজন হলো জেনারেল আজিজের ওই বিচারের বিষয়টি, আরেকটি হচ্ছে জিয়া হত্যাকাণ্ডের বিচার কেন হয় নাই বা করা উচিত ছিল কিনা, এটা হলো 2টা। আর 3 নম্বর প্রশ্ন হলো যে আমাদের ডক্টর সিনা এম এ সাইদ বললেন যে কিছু একটা হচ্ছে বা কিছু একটা সমস্যা আছে যার জন্য এই ধরনের ঘটনা বারবার সামনে আসছে। আর আপনি আরেকটি যে বিষয় বললেন, আনোয়ারুল আজিম আনারের যে মৃত্যু হত্যাকাণ্ড ডিবির পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারংবার কেন স্টেটমেন্ট পরিবর্তন করা হচ্ছে, আমি 4টা ইস্যু নিয়ে আলোচনা করব। প্রথম যে ইস্যুটা হচ্ছে আমাদের জেনারেল আজিজের যে বিষয়টা আমি এর আগে কয়েকটা চ্যানেলে আমি কথা বলেছি যে জেনারেল আজিজের বিচার সেনা আইনে হবে এবং এটা কোর্ট মার্শালের মাধ্যমে হবে। কারণ আমাদের যেটা আইনের যে বিধান, যদি কেউ কোনো অপরাধ করে তাহলে ওই সময় যে বিদ্যমান আইন আছে ওই আইন দ্বারাই তাকে ট্রায়াল করতে হবে। এটা ইউনিভার্সালি, এই আইন সারা বিশ্বে ইউনিভার্সালি এটা ফলো করে। এটি আমাদের বাংলাদেশেও একই অবস্থা, এবং বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 35 সাব ক্লজ 1-এ বলা হচ্ছে যে কোনো আইন আপনি রেট্রোস্পেক্টিভ ইফেক্টে আইন তৈরি করে তার বিচার করা যাবে না। যেটা আমাদের ডক্টর সিনা এম এ সাইদ বললেন যে পার্লামেন্টে এখন আইন তৈরি করে জেনারেল আজিজের বিচার করতে পারে। পার্লামেন্টে আইন তৈরি করতে পারে প্রসিডিউরাল ল, কিন্তু দণ্ড ডিফাইন করে তাকে এই অপরাধের কারণে এই সাজা প্রদান করা হবে, এই আইন রাষ্ট্র তৈরি করতে পারবে না। মানে ওই যে রেট্রোস্পেক্টিভ ইফেক্টে তৈরি করতে পারবে না। রাষ্ট্র তৈরি করতে পারবে কোনটা? যে আজিজের এই ট্রায়ালটা, আজিজ বা যে বেনজিরের, যেহেতু তারা বিশেষ শ্রেণীর নাগরিক, তাদের এই বিচারটা সংক্ষিপ্ত ভাবে করতে হবে। সেটা ওই 20 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, এটি আমাদের সংবিধানে ওই যে বলা আছে আর্টিকেল 35 সাব ক্লজ 3-তে, যেটা বলা হচ্ছে যে রাষ্ট্র কোনো বিচার প্রক্রিয়াটা মানে দ্রুত এবং ইম্পার্শিয়াল ভাবে রাষ্ট্র এইটা বিচার করবে এবং এটি ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে জেনারেল আজিজের যে বিষয়টা আমি কয়েকটা টক শোতে বলেছি, আমার দর্শক শ্রোতা অনেকে সেনা ব্যাকগ্রাউন্ডের কয়েকজনে আমাকে রেসপন্স করেছে এবং তারা অনেকে বলার চেষ্টা করেছে যে আমার সেনা আইন সম্পর্কে জ্ঞান কম, আমি আমার ইনফরমেশন তথ্যটা সঠিক নয়। আমি অবশ্য যারা বলেছে তাদেরকে আমি রেসপন্স করেছি এবং তাদেরকে আমি বলেছি যে আপনার মোবাইল নাম্বার দেন, আমি হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই 1 to 1। আপনার গ্যাপ কোথায় আর আমার গ্যাপ কোথায়, যদি আমি ভুল করে থাকি তাহলে আপনার কাছে শিখবো, আর আপনি যদি ভুল করে থাকেন তাহলে আপনি আমার কাছ থেকে শিখবেন। সেটি হচ্ছে হাসিন আক্তার। এর আগেও কিন্তু আপনাকে আমি বলেছি যে ভারতে কিন্তু এটার একটা এক্সাম্পল। ভারতের লেফটেন্যান্ট জেনারেল পি.কে. রাত 2008 সালে লেফটেন্যান্ট জেনারেল থাকা অবস্থায় উনি একটা কমান্ডার ছিলেন। উনি সেনা কর্তৃপক্ষকে অবহিত না করে ওনার অধীনস্থ একটা ক্যান্টনমেন্ট, নাম সুকনা ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী একটা ল্যান্ড যেখানে স্কুল কাম মাল্টি স্টোরেড বিল্ডিং হবে, এই বিল্ডিং এ ইজারা দেবার ক্ষেত্রে সে সেনা কর্তৃপক্ষকে অবহিত না করে নিজের ক্ষমতা বলে উনি এটা অনুমতি দিয়ে দেয় এবং পরবর্তীতে অভিযোগ উত্থাপিত হয় যে উনি 20 কোটি টাকা উৎকোচ গ্রহণ করেছেন। কিন্তু যখন এই অভিযোগটা উত্থাপিত হয় উনি চাকরিতে থাকা অবস্থায় হয় নাই, এটা উত্থাপিত হয়েছে 2011 সালে। তখন উনি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন এবং যিনি সেনাপ্রধান তিনি উনার থেকে চাকরিতে জুনিয়র। তখন এটা নিয়ে যখন ডিবেট হলো তখন বিষয়টি উচ্চ আদালতে গড়ালো। উচ্চ আদালত হাইকোর্ট থেকে সিদ্ধান্ত দিল যে উনি যখন অপরাধটি করেছেন সেই অপরাধটা সেনাবাহিনীতে থাকা অবস্থায় করেছে, সো এটি তার জন্য সেনা আইন প্রযোজ্য। এবং 2011 সালে তাকে কোর্ট মার্শাল করে তাকে অভিযুক্ত করে
তাকে ট্রায়াল করা হয় এবং তাকে সাজা প্রদান করা হয়। আমি আরেকটু বলি আপনাকে, ওই সময় সেনা আইন যেটা সেনা আইন 1952, এটা বিশ্বের সকল সেনা আইন একই। সেনা আইন সিভিল এবং ক্রিমিনাল দুইটা মামলায় ট্রায়াল করতে পারে, কিন্তু সিভিল আইনে বা পুলিশ আইনে তারা শুধুমাত্র সিভিল মামলা ট্রায়াল করতে পারে, মানে সিভিল মামলা বলতে চাকরি সংক্রান্ত বিষয়, কিন্তু তার ক্রিমিনাল মামলা ট্রায়াল করতে পারে না। এই কারণে ডক্টর বেনজিরের বিষয়টা দুদকে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সামরিক কর্মকর্তা আমার টকশো শোনার পরে দেখি ইনবক্স করেন, ওনারা ওই বলার চেষ্টা করেন যে দুদক হায়ার অথরিটি, কনকারেন্ট জুরিসডিকশন হলে জেনারেল আজিজের বিষয়টা দুদক ইনকোয়ারি করতে পারবে, তদন্ত করতে পারে। এটা আমি বলেছি যে দুদক পারবে। জেনারেল আজিজের তদন্ত যদি দুদক করতে চায়, দুদক করতে পারবে। দুদক একটা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট। কোনটুক পারবে? দুদক ইনভেস্টিগেশন করে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে চার্জশিট দিতে পারবে, কিন্তু তার বিচারটা সেনা আদালতে হতে হবে। এখানে কনকারেন্ট জুরিসডিকশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো অপরাধ, হাসিনা আক্তার আপনাকে একটু সেনা আইন সম্পর্কে শেখায়, প্লাস ডক্টর সিনাইমা সাইদ, প্লাস আমরা জনগণকে একটু শেখাই, সেটা হলো সেনা আইনের বেসিক প্রিন্সিপালটা হচ্ছে হত্যা এবং ধর্ষণ। যদি কোনো সেনা সদস্য হত্যা এবং ধর্ষণ যদি অভিযুক্ত হয়, এই দুইটার বিচার সেনা আইনে করা যাবে না। দিস ইজ দ্য জেনারেল প্রিন্সিপাল। এদের বিচার হবে সিভিল আদালতে বা ক্রিমিনাল আদালতে। বাট হত্যা এবং ধর্ষণ ছাড়া অন্য যে কোনো অপরাধ সেনা আদালতে বিচার হবে। তবে যদি এমন কোনো অপরাধ হয় যে কনকারেন্ট জুরিসডিকশন, হাসিনা আক্তার, আপনার হয়তো খেয়াল আছে ওই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একজন কর্মকর্তা ছিল র্যাব 7-এর চট্টগ্রাম ডিভিশনে, ওনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়া বা চিটাগংয়ে একটা দরগা শরীফে 2 কোটি টাকা উনি আত্মসাৎ করেছেন এবং তার বিরুদ্ধে ডাকাতি মামলা হয়েছিল। তখন প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে তার বিচারটা কি সেনা আদালতে হবে নাকি তার আদালতটা সিভিল আদালতে হবে। তার বিচারটা সেনা আদালতেই হবে। কিন্তু কনকারেন্ট জুরিসডিকশনের ক্ষেত্রে বলা হচ্ছে যদি এইরকম প্রশ্ন আসে, মানে এরকম বিষয় যদি উত্থাপিত হয়, তাহলে সেনা কর্তৃপক্ষ মানে উইল টেক দ্য হায়ার প্রায়োরিটি অ্যান্ড হায়ার অথরিটি। সেনা কর্তৃপক্ষ যদি চায় যে আমরা মানে সেনা আদালতে বিচার না হয়ে, সেনা আইনে বিচার না হয়ে তার বিচার যদি সিভিল আদালতে হয়, আমাদের কোনো আপত্তি নাই। বাট এটা সেনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে সেনা কর্তৃপক্ষ যদি এখন জেনারেল আজিজের ক্ষেত্রে যদি বলে যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দুদক তদন্ত করে যে চার্জশিট দিবে, এটি নর্মাল যে সিভিল আদালতে ডক্টর বেনজির বা XYZ তাদের বিরুদ্ধে যেভাবে আদালতে ট্রায়াল হবে, এই ট্রায়াল হলে আমাদের কোনো আপত্তি নেই। এটা সেনা কর্তৃপক্ষকে বলতে হবে। তা সেনা কর্তৃপক্ষ বলতে কি বোঝায় এখানে? জেনারেল আজিজ সেনা প্রধান হিসেবে রিটায়ার করেছেন। এখানে সেনা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে হলে জেনারেল আজিজের হায়ার অথরিটি হলো ডিফেন্স মিনিস্টার। আমাদের বাংলাদেশের ডিফেন্স মিনিস্টার নাই, প্রধানমন্ত্রী হলো বাই ডিফল্ট ডিফেন্স মিনিস্টার। তাহলে প্রধানমন্ত্রীকে এএফডির মাধ্যমে আর্ম ফোর্সেস ডিভিশন হলো ডিফেন্স মিনিস্টারের অধীনে একটা ডিভিশন এবং ডিফেন্স মিনিস্ট্রি অধীনে কাজ করে। তাহলে এএফডির মাধ্যমে এটা ফাইল ইনিশিয়েট করে প্রধানমন্ত্রীর কাছ থেকে বা তথা ডিফেন্স মিনিস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে বর্তমান সেনাবাহিনী বা সেনা প্রধান এটি স্টার্ট করতে পারবে। এইটি হচ্ছে আইনের বিধান। আমি যেটা বললাম এটি আইনের বিধান। এখন সরকার যদি এটি থেকে বেরিয়ে বা ব্যত্যয় হয়ে যদি সিভিল আইনে ওই যে বিচার করতে পারবে প্রক্রিয়া ওইটাই, তাহলে সেই ক্ষেত্রে ডিফেন্স মিনিস্টার তথা সেনা কর্তৃপক্ষকে তাকে নির্দেশ দিতে হবে। সেনা কর্তৃপক্ষ তখন সিভিল কর্তৃপক্ষকে বলে দিবে বা লিখিতভাবে জানিয়ে দিবে আইন মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে জেনারেল আজিজের বিচার নর্মাল সিভিল আদালতে বা ক্রিমিনাল আদালতে করলে কোনো আপত্তি নাই আমাদের। আর আরেকটি যে বিষয় আপনার জেনারেল জিয়া হত্যাকাণ্ডের যে ওই বিষয় বলা হচ্ছে, জেনারেল জিয়া হত্যাকাণ্ড আমাদের হাসিনা আক্তার, আমাদের বাংলাদেশে ডক্টর সিনা এম.এ. সাইদ ভাই, একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যেটা আইন হচ্ছে যে একই অপরাধ 2বার ট্রায়াল করা যাবে না। এটা শুধু বাংলাদেশের আইন না, সারা বিশ্বের আইন, ইউনিভার্সাল আইন। সংবিধানের আর্টিকেল 35 সাব ক্লজ 2 এবং আমাদের ফৌজদারি কার্যবিধি 403 এবং জেনারেল ক্লজেস অ্যাক্ট সেকশন 8AA, যেখানে বলা হচ্ছে যে আপনি একই অপরাধ 2বার ট্রায়াল করা যাবে না। জেনারেল জিয়ার যে হত্যাকাণ্ড, সেখানে একটা সেনা বিদ্রোহ হয়েছিল এবং এই বিদ্রোহীরা কিন্তু হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং এই বিদ্রোহের কিন্তু বিচার হয়েছে সেনা আইনে। আমি আপনাকে যেমনটি বললাম যে হত্যাকাণ্ড এবং ধর্ষণ ছাড়া বাকি সবগুলোই সেনা আদালতে বিচার হবে।
এবং এই সেনা বিদ্রোহের তাদের কিন্তু সেনা আইনে ওই যে বিচার হয়েছিল, ট্রায়াল হয়েছিল, এবং 12 জন সামরিক কর্মকর্তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদেরকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাহলে জিয়া হত্যাকাণ্ডের যে বিচার হয় নাই, এটা আপনাকে কে বলেছে? এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে জিয়া তো হত্যাকাণ্ড হয়েছে, তাহলে এই যে হত্যাকাণ্ডের একটা মামলা রুজু হয় না কেন? তো ধরলাম যে যদি 91 সালে বিএনপি পাওয়ারে আসার পরে জিয়ার হত্যাকাণ্ডের পরে একটা হত্যা মামলা রুজু হলো, তাহলে আসামি কে হতো? আসামি তো যে 12 জনকে সামরিক আদালতে ফাঁসি দেওয়া হয়েছে, কারণ এটা তো একটা ছিল সেনা বিদ্রোহ। একটা সেনা বিদ্রোহে একজন মানে একদল বিপদগামী সেনা কর্মকর্তা এই ঘটনাগুলো ঘটিয়েছিল, কিন্তু তারা তো 82 সালে অলরেডি ফাঁসিতে ঝুলে তারা তো আল্লাহর কাছে চলে গিয়েছে। তাহলে তো বিচার হয়তো কোনো লাভ হতো না, এবং তখন এটা আইন দ্বারা পারিত হতো, এবং এই অভিযুক্তদের আত্মীয় স্বজন তখন বলতো যে তাহলে একই অপরাধে দুইবার ট্রায়াল হয় কিভাবে, যেখানে আমাদের সংবিধানের আর্টিকেল 35(2) এবং ফৌজদারি কার্যবিধি 403 জেনারেল ক্লজেস অ্যাক্ট 8A এখান তো নিষেধ করা আছে। এই কারণে বিএনপির 91 থেকে 96 এবং 2001 থেকে 6 এটা নিয়ে তো নতুন করে মামলা রুজু করার কোনো দরকার নাই। তবে বিএনপি পাওয়ারে আসার পরে এটি নিয়ে আলোচনা হয়েছিল জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের, কিন্তু তখন মামলা রুজু হয় নাই, কারণ জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের টোটাল বেনিফিশিয়ারি হলো জেনারেল এরশাদ, এবং ধরে নেওয়া হয় যে জেনারেল সেনাপ্রধান থাকা অবস্থায় জেনারেল মঞ্জুরকে হত্যা করেছিল জেনারেল এরশাদের নির্দেশে আরেক দল সেনা কর্মকর্তা দিয়ে হত্যা করা হয়েছিল। এখন এই ক্ষেত্রে বিএনপি পাওয়ারে আসার পরে জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের একটা হত্যা মামলা রুজু হয়েছিল। এই হত্যা মামলাটা এটা সঠিক বা এটা সত্য যে বিএনপি 91 থেকে 96 পর্যন্ত মঞ্জুর হত্যা মামলা, মেজর জেনারেল মঞ্জুরের এক ভাই কিন্তু ব্যারিস্টার, প্র্যাকটিসিং ব্যারিস্টার, উনি এখনো বেঁচে আছেন কিনা আমি জানি না, বাট উনি হাইকোর্টে প্র্যাকটিসিং ব্যারিস্টার। উনি তখন এই মামলাটা রুজু হয়েছিল এবং 91 থেকে 96 পর্যন্ত এই মামলাটি শেষ হয় নাই। এরপরে 96 থেকে 2001 সাল পর্যন্ত যখন জেনারেল এরশাদের সমর্থনে আওয়ামী লীগ পাওয়ারে আসলো, এরপরে যতবার এরশাদ একটু 19-20 করার চেষ্টা করেছে, শেখ হাসিনা 2টি মামলা দিয়ে জেনারেল এরশাদকে গলায় রশি দিয়ে আটকে ফেলেছে। একটি হচ্ছে মঞ্জুর হত্যা মামলা, আরেকটি হচ্ছে আপনার রওশন এরশাদের আপনার কাউরান বাজার একটা বিল্ডিং ছিল, নাম ছিল রওশন টাওয়ার। এই রওশন টাওয়ারে একটা দুর্নীতির মামলা হয়েছিল। এই জন্য শেখ হাসিনা যত 96 থেকে 2001 এবং 2008 সালের পর থেকে যতবার সম্পাদিত পাওয়ারে ছিল, প্রতিবার যখন এরশাদ 19-20 করার চেষ্টা করেছে, বলেছে মঞ্জুর হত্যা মামলা আবার রিভাইভ করা হবে, আপনি 1 নম্বর আসামি। এবং আপনার দুর্নীতির মামলা আপনার এবং আপনার বেগম সাহেব রওশন এরশাদ, এই দুইজনের মামলা আবার রিভাইভ করা হবে। এই মামলার ভয়ে এরশাদ জেলে যাওয়ার ভয়ে বারংবার সে শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করত। কিন্তু এই কথাগুলো তো পাবলিকলি আসে না, প্রকাশ্যে আসে না।